উদ্দেশ্যে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এবং আমরা যেন এমন একটি সমাজ কায়েম করতে পারি যে সমাজে সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না। সম্মানিত ভাইরা, আমরা যেন ন্যায় ইনসাফ ভিত্তিক একটি দেশ গড়তে পারি এবং আমাদের নেতৃবৃন্দকে যারা হত্যা করেছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা উচিত। সম্মানিত ভাইরা, এবং 28 অক্টোবরে যারা লগি বৈঠক দিয়ে হত্যা করেছে তাদের বিচার করা উচিত। হেফাজত ইসলামী ভাইদের যারা হত্যা করেছে তাদের বিচার করা উচিত এবং জুলাই আগস্টে যারা এই নিরীহ লোকদেরকে হত্যা করেছে তাদের ট্রাইব্যুনালে হাজির করা উচিত। আসুন আমরা একটি সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই। জামাত ইসলামীর পতাকা তলে সকলে সামিল হই। আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ করতে চাই, আমরা একটি শান্তির দেশ করতে চাই, আমরা আল কোরআন চাই, রসুলের সুন্নাত চাই। আসুন আমরা একটি শান্তিময় দেশ হিসেবে জনগণের কাছে যেন আমরা উপহার দিতে পারি, এই আশা করে আপনাদের সামনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের আশা প্রত্যাশার প্রতীক ডাক্তার শফিকুর রহমান মঞ্চে আগমন করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নরসিংদীর গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আফম আব্দুস সাত্তার। মাওলানা আফম আব্দুস সাত্তার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক বিশাল জনসভার সম্মানিত সভাপতি, নরসিংদী জেলার সম্মানিত আমির জনাব মাওলানা মুসলিউদ্দিন, মঞ্চ উপবিষ্ট রয়েছেন আমার প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত জেলা আমিরগণ, জেলা ও থানার নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 15 বৎসর পর খোলা মাঠে এই বিশাল জনসভার আয়োজন, জনগণের বাদ বাঙ্গা জোয়ার সৃষ্টি হয়েছে জনসভায়। কিছুক্ষণ আগে যখন আমরা মাঠে ঢুকছি তার পূর্বে দেখেছি যেই পরিমাণ লোক মাঠে রয়েছেন তার প্রায় 1/3 লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। সাহেবপ্রতাপ থেকে নিয়ে এই রোডে পুরোপুরি জ্যাম, দলে দলে মানুষ আসতেছে, বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। আপনারা জানেন ফ্যাসিস্ট ফেরাউনের হাত থেকে বনী ইসরাইল যখন মুক্তি পেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলেছিলেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। তোমাদেরকে সীমাহীন জুলুম নির্যাতন করেছে, তোমাদের সন্তানদের তোমাদেরকে হত্যা করেছে, তোমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে,
অতএব সেই বিষয়টা তোমরা স্মরণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আজকে এই ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আমরা সেই নিয়মেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিস্টরা যখনই ক্ষমতায় আসে তখনই তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তারা আয়নাঘর তৈরি করে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেয়, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, মানুষকে চাকরিচ্যুত করে, ব্যাংক লুট করে, ভোটের অধিকার কেড়ে নেয়। এইভাবে হাজারো জুলুম নির্যাতন তারা করে। তাদের ব্যাপারে আল্লাহর নির্দেশ হলো তাদের বিরুদ্ধে, তাদের দোসরদের বিরুদ্ধে তোমরা লড়াই সংগ্রাম অব্যাহত রাখো। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের দোসরদের বিরুদ্ধে তোমরা তোমাদের সংগ্রাম এবং লড়াই অব্যাহত রাখো। এই লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখতে হবে যেন এই শয়তানের দোসররা পুনরায় আর বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে। সম্মানিত বন্ধুগণ, দীর্ঘ 53 বৎসর এই দেশকে নিয়ে সিনেমিনে খেলা হয়েছে, ক্ষমতার হাত বদল হয়েছে বহুবার, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। মানুষ আজকে আশা নিয়ে বুক বেঁধে আছে। মানুষ আজকে স্বপ্ন দেখছে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তাদের ভাগ্যের উন্নয়ন হবে। সেই জন্যে ইসলামকে ক্ষমতায় আনার জন্যে আজকে আমাদের ঐক্যের দরকার। এই ঐক্য হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই ঐক্য হবে ইসলামের পক্ষে। সুতরাং আসুন, আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করি। এই বলে আমার কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরা জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমির জামাতের আগমন, নরসিংদীবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আমির জামাতের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমিরা জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমির জামাতের আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান মেহমানের আগমন, নরসিংদীবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, জনসভার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নরসিংদীবাসীর পক্ষ থেকে নরসিংদীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখছেন আজকের এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের কোটি মানুষের হৃদয় স্পন্দন, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নপুরুষ, স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আসন গ্রহণ করছেন। নরসিংদীবাসীর পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা দক্ষিণ অঞ্চলের সম্মানিত পরিচালক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সাইফুল আলম খান মিলন। জনাব সাইফুল আলম খান মিলন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সমবেত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্যের শুরুতেই 1971 সালে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা। একই সাথে এই 36 জুলাই
যারা দেশের দামাল ছেলেরা, শ্রমিকরা এবং জনতা যারা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের হাতে সময় কম। আসলে গত 15 বছর, 15.5 বছর যাবৎ এই বাংলার জমিনে হায়নারা যা কিছু করেছে এর উপাখ্যান শেষ করা যাবে না। আপনারা দেখেছেন যে জাতিসংঘের থেকে হাসিনার অত্যাচার নিপীড়নের নামা বের করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। এরপরেও কি যারা হাসিনার পক্ষে কথা বলেন তারা বলবেন যে হাসিনা নির্দোষ। আজকে আমরা তাই দাবি করতে চাই যে এই হায়নাকে দেশে আনতে হবে, এর দোসরদেরকে দেশে আনতে হবে। দেশের ভিতরে বাইরে যারা আছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। দেশের আইনের ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, পত্রিকান্তরে দেখলাম যে বিগত সরকার আমাদের দেশের উপরে 19 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গিয়েছেন। এই ঋণের অধিকাংশ তাদের লুটপাটের টাকা আর কি। বড় বড় মেগা প্রজেক্ট করে তারা বড় বড় বাজেট করেছেন, আর এই সমস্ত টাকা তারা লোপাট করে বিদেশে পাচার করেছেন। এই দেশে তারা ব্যাংক লুট করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যেই দেশে এতগুলা ব্যাংক এত নির্মম ভাবে, এত করুণ ভাবে লুটপাট করা হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তারা দেশের মানুষকে করুণ ভাবে শুধু হত্যাই করে নাই, তারা গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে হত্যা করেছে এবং দেশের ক্রিম লোকদেরকে আয়নাঘর নামে টর্চার সেলে রেখে তাদেরকে নির্যাতন করেছে বছরের পর বছর ধরে। কাজেই যারা বলে যে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে তাদের কাছে বলতে চাই, রাজনীতির অধিকার থাকে রাজনৈতিক দলের, কিন্তু আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না। এরা হলো অত্যাচারী, এরা হলো খুনি, মানুষকে তারা গুম করে, এরা ব্যাংকে লুট করে, এদেশের সম্পদ লুট করে, নিজের গদি রক্ষার জন্য ভারতের সাথে সার্বভৌমত্ব বিকায় দেয়। আমি দাবি জানাচ্ছি আজকে এই মঞ্চ থেকে, ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি করা হয়েছে, অসম চুক্তি করা হয়েছে, সমস্তগুলাকে পাবলিক করা হোক, সেগুলা পর্যালোচনা করা হোক। সকল অসম্মানজনক, সার্বভৌমের সাথে সাংঘর্ষিক আমাদের দাসখত লেখা চুক্তিগুলোকে বাতিল করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা এমন একটি দেশ করতে চাই যে দেশে মানুষ ন্যায় ও ইনসাফ পাবে, মানুষ বিচার পাবে, মানুষকে হত্যা করা হবে না, মানুষ কোর্টে গেলে তার বিচার পাবে, অধিকার ফিরে পাবে। এদেশের নারীরা নির্যাতিত হবে না, এদেশের শ্রমিকরা তাদের মজুরি পাবে। সংগ্রামী ভাইয়ের আমার, সময় কম, আমি লম্বা করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। যারা নির্বাচনের কথা বলেন তাদের সাথে আমরাও একমত। দেশে অবশ্যই নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার আসতে হবে, কিন্তু শুধুমাত্র একটি নির্বাচন, সেই আগের ধাঁচের মতোই একটা নির্বাচন করার জন্য এত লোক জীবন দেয় নাই, এত লোক তাদের হাত হারায় নাই, এত লোক তাদের পা হারায় নাই।
বহু লোক জন্মের জন্য তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। কাজেই এদেশে একটি অর্থবহ নির্বাচন হতে হবে, আর সেই অর্থবহ নির্বাচন তখনই করা সম্ভব যখন প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব। কাজে আমরা বলতে চাই, আগে সংস্কার, তারপরে নির্বাচন। এদেশে আগে সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন করতে হবে, এবং সমস্ত খুনিদের, গুমকারীদের বিচার করতে হবে, সমস্ত আহতদের চিকিৎসা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না। ইনশাআল্লাহ আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেমদ্বীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। মাওলানা রফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, নরসিংদী জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব মাওলানা মুসলিউদ্দিন, আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে আবারও জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আর অল্প সময়ের মধ্যেই। আমি যে কথাটি বলে আমার কথা শেষ করার দিকে যেতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমাতান ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম জালেমের জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে উঠবে। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিনের কথা। আজকে বাংলাদেশে জালেমের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছে। যারা ক্ষমতায় ছিলেন, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে গত 5ই আগস্ট বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ পাওয়ার জন্য যে জীবন দিয়ে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা জুলুম চালিয়েছে, তারা এখন নেই। তারা দুনিয়ায় তাদের জন্য অন্ধকার হয়ে গিয়েছে। তারা হয় বিদেশে পালিয়ে গিয়েছে, অথবা জেলখানায় আছে, অথবা বাংলাদেশে গোপনে অন্ধকার কুঠিরে আছে। কাজেই জুলুম কারোর জন্যই ভালো নয়। আজকের এই বিশাল জনসভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণহত্যার বিচার করতে হবে।
শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে, তারা দেশে থাকুক দেশের বাইরে থাকুক যেখানেই থাকুক, তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। সরকারের ভিতরে বাইরে এখনো ফ্যাসিবাদের দোসর অনেকেই লুকিয়ে আছেন। এখনো সরকারের ভিতরে ফ্যাসিবাদের দোসরেরা দাপটের সাথে আছে, এদেরকে চিহ্নিত করতে হবে। আপনারা দেখেছেন পত্রিকায় জাতিসংঘের প্রতিবেদনে এই কথা পরিষ্কার বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ হাসিনার সাথে যারা আছে এবং প্রশাসনের এক শ্রেণীর দুষ্কৃতিকারী কর্মকর্তার সমন্বয়ে এই গণহত্যা পরিচালনা করা হয়েছে। তাদেরকেও চিহ্নিত করতে হবে, তারা কারা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ভোটের কথা বলা হয়েছে, আমরাও নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু নির্বাচনের আগে 1 নাম্বার হলো ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার এবং এই 17 বছরে অসংখ্য ভোটার মৃত্যুবরণ করেছে। এই ভোটারের ব্যাপারে ইলেকশন কমিশনকে পরিষ্কার বক্তব্য দিতে হবে। ভুয়া ভোটারের ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? মৃত্যু ব্যক্তিদের ব্যাপারে আপনারা ভোটার তালিকা থেকে বাদ করার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এই ব্যাপারে জাতির কাছে পরিষ্কার করতে হবে। যেন কোন প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না, বাংলাদেশের মানুষ মানবে না। কাজেই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগে যেমন লড়াই করেছি, ফ্যাসিবাদ মাঝে মধ্যেই উকি ঝুঁকি মারার চেষ্টা করছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। নতুন ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হতে আমরা দেব না ইনশাআল্লাহ। কাজী আসুন আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের যে সংগ্রাম চলছে, যে লড়াই চলছে, আমাদের লড়াই অব্যাহত থাকবে। যতদিন বাংলাদেশে একটি আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র না হবে ততদিন আমাদের সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ। সেই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে এই বিশাল আয়োজনের কৃতজ্ঞতা প্রকাশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী জেলা শাখার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসে সুরের অন্যতম সদস্য মাওলানা মুসলিউদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করছেন সম্মানিত জেলা আমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংগ্রামী জনতা, আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম আজকে সফল হয়েছে। নরসিংদী জনগণের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমানকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা নরসিংদীবাসী তাকে পেয়ে আনন্দিত এবং অন্যান্য নেতৃবৃন্দকেও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে শুকরিয়া জানাচ্ছি আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য। আপনারা এই সম্মেলন থেকে গিয়ে নরসিংদী জেলার 25 লক্ষ মানুষের কাছে সত্যের দাওয়াত, কল্যাণের দাওয়াত, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দেবেন এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ,
এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, এদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা পুরুষ, স্বপ্নিক মানুষ, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার অন্যতম মহাপুরুষ ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখছেন ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নরসিংদীবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির জনাব মৌলানা মুসলিউদ্দিন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যতম বিশেষ অতিথি জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, জনাব সাইফুল আলম খান মিলন, অন্যান্য নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতা এবং কর্মীবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24-এর গণবিপ্লবে আহত প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় নরসিংদীবাসী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আজ মুক্ত পরিবেশে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য দাঁড়াবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই পরিবেশ একান্ত আল্লাহ তাআলার দান। বাংলাদেশের মানুষ মঈন ফখরুদ্দিনের দুঃশাসনের 2 বছর, পরবর্তী শেখ হাসিনার ফ্যাসিজমের 15.5 বছর, এই 17.5 বছর ভীষণ কষ্ট এবং যাতনার মধ্যে ছিল। এই সময়ের ভিতরে অসংখ্য আল্লাহর বান্দাবান্দি খুন হয়েছেন, গুম হয়েছেন, আয়নাগরের বাসিন্দা হয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, মামলার আসামি হয়ে দফায় দফায় জেলে গিয়েছেন, চাকরি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, বাড়িঘর তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জামাতে ইসলামীর উপর আরো বাড়তি জুলুম করা হয়েছে। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে। বিচারের নামে তামসা করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, কাউকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন পুরাটা সময় জুড়ে বাংলাদেশ জামাতে ইসলামী একমাত্র দল যেই দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কয়টি কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল। একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। যাদেরকে দেশপ্রেমের কারণে, যাদেরকে অন্যায়ের কাছে, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে, যাদের
নিবন্ধন কেড়ে নেওয়া হলো, তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন, আমাদের প্রতীক সহ ফেরত দিন। আমাদের উপর জুলুম করা হয়েছে, এই জুলুমের অবসান হোক। সম্মানিত ভাইরা, মিথ্যা মামলায় যত নেতৃবৃন্দকে আটক করা হয়েছিল একে একে সকলেই মুক্তি পেয়েছেন, কিন্তু আমাদের কলিজার টুকরা বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। কেন তিনি মুক্তি পাননি? জনতার দাবি তাকে এখনই মুক্তি দিতে হবে। তিনি মজলুমদের প্রতীক। এক এক করে আমাদের সমস্ত শ্রেষ্ঠ নেতৃবৃন্দকে তারা খুন করেছে। আল্লাহ তাআলা তার একজন বান্দাকে জীবিত রেখেছেন। সম্মানের সাথে অবিলম্বে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন। যদি গড়িমসি করা হয়, বাংলাদেশ জামাতে ইসলামী জনসম্পৃক্ত ন্যায্য দাবি সহ জনাব আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে বাধ্য হবে। প্রিয় দেশবাসী, এ মাসটি হচ্ছে ভাষা আন্দোলনের মাস। 52 সালের ভাষা আন্দোলনে তরতাজা যে জীবনগুলা ঝরে গিয়েছিল, আজ আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। কিন্তু আমরা কি দেখলাম? 52 গেল, 71 গেল, দেশ স্বাধীন হলো, কিন্তু আমরা দেখতে পাই বরকতের জীবিত মা খুপড়ি করে বসবাস করেন। বর্ষার সময় উপর থেকে পানি পড়ে আর গ্রীষ্মকালে রোদ ঢুকে। এটি জাতির জন্য লজ্জা। যারা 52কে পুঁজি করে রাজনীতি করেন তারাই তো দেশ চালিয়েছেন, তাহলে বরকতের মাকে এমন করুণ ভাবে ফেলে রাখা হলো কেন? এরকম এক বরকত নয়। ঘাটে ঘাটে যাদের জন্য জীবন দেওয়া বরকতেরা, বরকতের মায়েরা, সন্তানেরা, স্ত্রীরা সত্যিকার অর্থেই আজকে সমাজে উপেক্ষিত। আর যারা তাদের নামে রাজনীতি করেছে, এরা জনগণের সম্পদ লুটে শুধু গত 15.5 বছরে বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশকে তারা তাদের দেশ মনে করে না। সবগুলার খবর নিয়ে দেখেন, রাজনীতি করে বাংলাদেশে বউ বাচ্চা পাঠিয়ে দিছে বিদেশের মাটিতে। কানাডায় তারা বেগমপাড়া গড়ে তুলেছে। আমেরিকার বিশাল বিশাল এলাকায় তারা আশ্রয় নিয়েছে। এক একজন চুরের লন্ডনের মতো সিটিতে 342টা বাড়ি থাকে এক চুরার। এইরকম চুরের খনিগুলা তৈরি হয়ে গিয়েছিল, আর বাংলাদেশের মানুষের সম্পদের খনি তারা লুট করে নিয়ে গেছে। এরাই আবার অন্যদেরকে চুর বলতো। এটা হলো চুরের মার বড় গলা। এখন মাও পালিয়েছে, চুরও পালিয়েছে। খালে বিলে, নদী নালায়, বনে জঙ্গলে। তার সাথে যারা আদালতে বসে আদালতের পবিত্রতাকে দুলিশ্বাত করেছিল, এক একজন নিরীহ মানুষ এক একজনের বিরুদ্ধে হত্যার রায় দিয়ে ওই রাতেই গিয়ে আবার টেলিভিশনের টক শোতে বসে গর্ব করে বলতো, আজকে নিজামীকে, কালকে গুলাম আজমকে, পরশুদিন সাইদিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছি। এদের মধ্যে কেউ কেউ বলতো, আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। লজ্জা এবং ঘৃণা। বিচারকের চেয়ারে বসে যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সে জাতির কলঙ্ক।
বিচারক হতে পারে না। ও বন্ধুরা, আজকে তোমাদের রাজনীতি কোথায়? এখন যে দেখি না, মন বড় চায় তোমাদেরকে দেখতে, পাই না যে তোমাদেরকে। কোথায় গেলা রে জাতির বন্ধুরা? আসো, সাহস থাকলে সামনে আসো, সামনে এসে নিজের করুণ পরিণতি ভোগ করো। আমার বন্ধুরা বলে গেছেন, প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে। এদের বিচার জাতি দেখতে চায়। এই মাফিয়া খুনিদের গডমাদার ছিল শেখ হাসিনা। তারই আশ্রয়ে প্রশ্রয়ে, তারই নির্দেশে, তারই কুলে সমস্ত খুনিরা লালিত পালিত হয়েছে। জাতি এদের বিচার চায়। এতদিন আমরা বললে কিছু কিছু মানুষ সন্দেহ করত এগুলা রাজনৈতিক বক্তব্য কিনা। গত পরশুদিন তাদের কপালের বয়ান বিশ্ববাসীর কাছে এসেছে। তাদের আমলনামা গোটা দুনিয়ার মানুষ জানতে পেরেছে। তারা কি করেছে, কোন অপরাধটা তারা করে নাই, সব কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমরা চাই অপরাধীদের বিচার হোক, কিন্তু আমরা এটাও চাই যে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হোক। তাদের কাউকে যেন অবিচারের মাধ্যমে কোনো কিছু করা না হয়। আমাদের উপর জুলুম করা হয়েছে, জুলুমের কষ্ট আমরা বুঝি, আর কারো উপর জুলুম হোক এটা আমরা চাই না। তবে আমরা বিশ্বাস করি তাদের অপরাধের যে হিমালয় তারা তৈরি করেছে, যদি সুবিচার হয় হিমালয়ের নিচেই তারা চাপা পড়বে ইনশাআল্লাহ। দেশের সম্পদ দেশের ভিতরে থাকুক বিদেশে থাকুক, জাল ফেলে এগুলা দেশে ফিরাই আনতে হবে, সরকারের কোষাগারে জমা দিতে হবে। বৈষম্যহীনভাবে বাংলাদেশের উন্নয়নে এগুলাকে কাজে লাগাতে হবে। কেন বৈষম্যহীন বললাম? এর আগে যার বাড়ি যেখানে হোক না রোডের বদলে বাস, কিন্তু উন্নয়ন সব সেখানে। এই নরসিংদী জেলা 25 লক্ষ মানুষের জেলা, কার্যত এটি একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন। সারা জেলাটাই একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে লক্ষ লক্ষ মানুষ শ্রম বিনিয়োগ করে উপার্জন করেন, তারা চুরি ডাকাতি করেন না। এই মানুষগুলো অসুস্থ হলে, আহত হলে তাদের চিকিৎসার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা নরসিংদীতে নেই। ঢাকা মহানগরীতে 4-5টা মেডিকেল কলেজ গড়া যায়, নরসিংদীতে একটা মেডিকেল কলেজ হতে পারে না? তাহলে এই মানুষগুলোকে হাঁসফাঁস করে ঢাকার দিকে দৌড়াতে হতো না। অনেক সময় ক্রিটিক্যালি ইনজিওর্ড অনেক মানুষ ঢাকায় যাওয়ার পথেই মৃত্যুবরণ করে, চিকিৎসাও তাও তার কপালে জুটে না। আপনারা কি নরসিংদীবাসী একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল আপনারা চান? আপনাদের সাথে আমিও চাই। বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে গণবসতির এই বাংলাদেশে আগামী 1 নেকে উন্নয়ন বাজেটে যদি আর একটা মেডিকেল কলেজ বাংলাদেশে করার আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা যেন নরসিংদীতে হয়। যদি আপনারা না করার চিন্তা করেন, আমি বলবো আপনাদের চিন্তা করা উচিত। এবং পর্যায়ক্রমে এই ধরনের জেলা যেগুলো আছে যেখানে কোনো মেডিকেল কলেজ নেই, সেখানে একটা করে মেডিকেল কলেজ গড়ে তুলুন। আমি এটা বলতে পারবো না 3 উপজেলার যে জেলা সেখান থেকে ইউনিভার্সিটি নিয়ে অমুক জায়গায় দিয়ে দেন। আমি এটা বলতে পারবো না মেডিকেল কলেজ ওখান থেকে সরাই নিয়ে আসেন। আমি বিশ্বাস করি ওইটাও বাংলাদেশের অংশ, ওখানে থাক। না হয় কিছু ডিসপ্যারিটি হয়েছে, বৈষম্য হয়ে জনগণের টাকা ওখানে সব নিয়ে ডাম্পিং করা হয়েছে। তারপরে আমি ওই এলাকার মানুষকেও সম্মান করি, থাক ওখানে থাক। কিন্তু যারা বঞ্চিত, বঞ্চিতের দিকে যেন এই সরকার প্রথমে নজরটা দেয়। আমরা জানি তাদের মেয়াদ দীর্ঘ নয়, অতি অল্প সময়ে তাদেরকে সব কাজ গুছাতে হবে, খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই 3টা দাবি আমার দাবি নয়, এটা জনগণের দাবি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যতটুকুই সময় পান
কিছু কাজ তো আপনাদেরকে করতেই হচ্ছে, দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ। সেই কাজগুলা আপনারা যেন আবার নতুন করে কোনো বেইনসাফি না করেন, ইনসাফের ভিত্তিতে করবেন। আমাদের সন্তানেরা জীবন দিল, 24-এর গণহত্যায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো, অনেকগুলা লাশের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। আমরা কিভাবে পাবো? এই লাশগুলার খবর নিতে গিয়ে এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার আশুলিয়ায় ট্রাক সারিবদ্ধ, লাশ ছুঁড়ে মারা হয়েছে ট্রাকের উপর, ছিটিয়ে দেওয়া হয়েছে এই লাশগুলার উপর পেট্রোল, ধরিয়ে দেওয়া হয়েছে আগুন, বানিয়ে ফেলা হয়েছে ছাই। এদের পরিচয় কোথায় পাবো বলেন? 3 এবং 4 তারিখ আগস্ট মাসের এই 2 দিন ইন্টারনেট বন্ধ করে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদেরকে খুন করা হয়েছে সেই লাশগুলা তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছে। এদের হদিস কে পাবে? আজকে তাই যেখানেই যাই কিছু সন্তান হারানো মা বাপের কান্না শুনতে পাই, স্বামী হারা আমার বোনটির কান্না শুনতে পাই, বাপ হারা সন্তানের কান্না শুনতে পাই। তাদের একই কথা, আমাদের আপনজনটা কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে সে কোথায়? আর যদি বেঁচে নাই থাকে তার কবরটা কোথায়? অন্তত কবরটা আমাদেরকে দেখায় দেন। আমরা তাদের কবরটা দেখে কিছু প্রশান্তি নেই। এই জাতি তো কবরের সন্ধান দিতে পারছে না, যেহেতু ছাই বানিয়ে ফেলা হয়েছে, যেহেতু গুম করে ফেলা হয়েছে অসংখ্য লাশ। এই বেদনা অন্তরে নিয়ে দেশবাসী আগামীর দিকে তাকিয়ে আছে। এত রক্ত, এত জীবন, এত পঙ্গুত্ব, এত ভারী বোঝা, এত দায়িত্ব এই জাতির কাঁধে। এই জাতি আশা করে এই রক্ত বাংলাদেশের বুক থেকে সমস্ত অন্যায়, অপরাধ, বৈষম্য, দুর্নীতি সবকিছুকে পাক সাফ করে দেবে। 5 তারিখের পরে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে এখন আর কেউ চাঁদাবাজি করে না। মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির মালিক যারা, তাদের কাছে গিয়ে বলে না শান্তিতে যদি ব্যবসা করতে চান মাসে মাসে এত টাকা দিয়ে তারপরে ব্যবসা করবেন। ছোট একজন পানের দোকানদার, হকার, এই বেটা এখানে যদি বসতে চাও, পান বিক্রি করতে চাও, সকালবেলার খাজনা দিয়ে তারপরে বসো। অসহায় মানুষ ভিক্ষার বাটি হাতে নিয়ে বসে, বলে এই ভিক্ষা তো করবা, কোথায় বসেছো জানো? এখানে ভিক্ষা করতে হলে খাজনা দিতে হবে। এই বাজে ঘাটে ঘাটে চাঁদা, জনে জনে চাঁদা অদিষ্ঠ। আপনি একটা বাড়ি বানাবেন, দেখবেন যে মানবরূপী দানবরা এসে হাজির হয়ে বলবে, চাচা, বড় ভাই বাড়ি বানান, অসুবিধা নাই, আমাদের দিকে তাকাতে হবে। তো উনি বুঝতে পারছে না যে কোথায় তো বলছে, তা আবার তাকাবো কি? বলে যে হ্যাঁ আপনাদেরকে দেখতে পাচ্ছে। কই, এই ধরনের দেখা না। তাইলে কি ধরনের দেখা? কই, জানেন তো এখানে আমাদের বড় ভাইরা আছে, আমরা তাদের সাথে চলি, আমাদেরও কিছু বিষয় আশা আছে, খরচপাতি আছে, এটা একটু দেখতে হবে। তিনি বলেন, বাবা আমি তো আমার বৈধ জমিতে বৈধ আয়ের সঞ্চয় থেকে আমি বাড়ি তৈরি করছি, অথবা ব্যাংক লোন দিয়ে বাড়ি তৈরি করছি, আপনাকে আমি চাঁদা দেব কেন? কয় ঠিক আছে, আগামীকাল থেকে টের পাবেন কিভাবে বাড়ি বানান। আপনাদের এলাকায় তো সমস্যা নাই। ও বাবা, এগুলাও এখানে আসে, সবই আছে। তাহলে আমাদের সন্তানেরা কি এই জন্য জীবন দিয়েছে? দেয় নাই। আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, হে সন্তানেরা, তোমরা যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছো, জাতিকে ঋণী করে মুক্তি দিয়েছো, শ্বাস রুদ্ধ করে এই জাতিকে আমরা কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের আপোষহীন লড়াই চলবে ইনশাআল্লাহ। এই সমাজ থেকে চাঁদা, দুর্নীতি, দুঃশাসন যতক্ষণ পর্যন্ত বিদায় না নিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যে স্লোগান দিয়েছো সেই স্লোগান আমাদেরও স্লোগান। তোমরা স্লোগান দিয়ে জানিয়ে দিয়েছো, এখনো স্লোগান দিচ্ছ। আবু সাইদ মুগ্ধ
শেষ হয়নি যুদ্ধ। আমরাও বলছি, হ্যাঁ, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দেওয়া পর্যন্ত তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই যুবকদেরকে অভিনন্দন জানাই, তোমরা দুঃসাধ্যকে সাধন করেছো, তোমরা আমাদের জাতীয় বীর। যারা জীবন দিয়েছে, আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, তাদের পরিবারকে তুমি সান্ত্বনা দান করো, আহতদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো, আর তাদের রেখে যাওয়া আমানত আমাদের ঘাড়ের উপর এর দায়িত্ব পালন করার তৌফিক আমাদেরকে দান করো। সম্মানিত ভাইরা, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশ, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। নরসিংদীবাসী আপনারাও কি চান? শিওর আপনারা চান? তাহলে বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। এটা সহজে আসবে না, আমরা বুঝতে পারছি। একটা ধাক্কা 24 জুলাই আগস্টে দেওয়া হয়েছে, আর একটা ধাক্কা এই জাতিকে দিতে হবে। তার সত্যিকারের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে। যে সমস্ত লোকেরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় না, এই যুবকদেরকে তালিকাভুক্ত করতে হবে। এই জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারা বিশ্ব বাংলাদেশের সাথে হাত মিলিয়ে একাকার ছিল। জেলে আমরা যেমন বাংলাদেশে ছিলাম, এই আন্দোলন করতে গিয়ে বিদেশেও আমাদের ভাইয়েরা জেলে গিয়েছে। তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে, রিমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছিল। আমরা তাদেরকেও স্যালিউট জানাই। আমরা চাই তাদেরও প্রত্যেকটি প্রবাসী ভাই এবং বোনের এই নির্বাচনেই তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এরপরে মাঠ প্রশাসনে যারা আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যাদের হাত থেকে জনগণের পয়সায় কেনা বুলেট এসে জনগণের বুকে বিঁধেছে, আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। কথা একদম সাফ, এখানে কোনো ধানাই পানাই নেই। তিনি প্রশাসনের যে পর্যায়ে থাকুন না কেন, কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন তাদেরকে আমরা কথা দিচ্ছি, তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত মিলিয়ে দেশবাসী কাজ করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে অনেক অপবাদ রটানো হয়। আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশ জামাতে ইসলামের লোকেরা কি অন্য কোনো দেশ থেকে এখানে এসেছে? এখানেই তাদের জন্ম হয়েছে, আপনাদের সাথে বড় হয়েছে, আপনাদের সাথে বসবাস করে। তাদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। তবে আমি এটা দাবি করছি না যে আমরা নিষ্পাপ, কোনো ভুল করি না। আমরা মানুষ, আমাদের পাপ হইতে পারে, ভুল হইতে পারে। পাপ হলে আল্লাহর কাছে মাপ চাইব, ভুল হলে যার কাছে ভুল হয়েছে তার কাছে ক্ষমা চাইব। কোন বন্ধু যদি আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দেন, আমরা তার কাছে কৃতজ্ঞ থাকব। তিনি যদি ইতিবাচকভাবে ধরিয়ে দেন, আমরা বেশি কৃতজ্ঞ হব। তিনি যদি তার ভাষায় নেতিবাচকভাবেও ধরিয়ে দেন, আমাদের আপত্তি নাই, আমরা সহযোগিতা চাই। আমরা একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, নারী পুরুষ নির্বিশেষে, ঘরে বাইরে কর্মস্থলে সকল জায়গায় নিরাপত্তা এবং মর্যাদার সাথে তার দায়িত্ব পালন করবে, গর্বিত একজন নাগরিক হিসেবে পরিচয় দিবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তার ধর্মকর্ম পালন করবে, কিন্তু তার ধর্মে অন্য কেউ হস্তক্ষেপ করার সাহস করবে না। আমরা এমন একটা মানবিক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা গড়তে গিয়ে আপনারা সবাই প্রস্তুত? আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত? কারো হাত উঠলো, কারো উঠলো না, বুঝতে পারলাম না। মাশাআল্লাহ, এখন 2 হাত একসাথে। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই।
যতক্ষণ পর্যন্ত আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীকে ন্যায়ের উপর, দেশপ্রেমের উপর আপোষহীন পাবেন, কল্যাণকর কাজে দেখবেন, জনকল্যাণকর কাজে তাদেরকে আপনাদের পাশে পাবেন এবং আগামীর বাংলাদেশ গঠনে তাদের উপর আস্থা রাখার মতো আপনারা সামনে পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালোবাসা আমরা চাই, আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা চাই। আপনারা বুকে এই জায়গাটা করে দিতে পারবেন? যদি সেই জায়গাটা করে দিতে পারেন, আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমাদের সকল আল্লাহর দেওয়া সকল শক্তির বিনিময়ে আমরা আপনাদের কল্পের স্বপ্নের সেই মানবিক বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নরসিংদীবাসীর উপর রহম করুন, বাংলাদেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, দেশকে আগামী একটা ন্যায় এবং সত্যের ভিত্তির উপর, ইনসাফের উপর, সুশাসনের উপর, ন্যায় বিচারের উপর একটা মানবিক দেশ হিসাবে গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সাংবাদিক বন্ধু সহ সবাইকে আমাদের ধন্যবাদ। আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আবারও বলছি, যুদ্ধ আমাদের শেষ হয়নি, যুদ্ধ আমাদের চলবে। মুক্তির পথে লড়াইয়ের ময়দানে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, প্রধান অতিথি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছি, বৈষম্যহীন রাষ্ট্র থাকলে মানুষের শান্তি আসবে না, ন্যায় প্রতিষ্ঠিত না হলে মানুষের অশান্তি দূর হবে না, দেশে সৎ নেতৃত্ব না থাকলে মানুষের দুঃখ ঘুচবে না। এই জন্য আগামীর বাংলাদেশকে গঠন করতে হলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জামাত ইসলামী করছে। এই সংগ্রামে নরসিংদীবাসী জামাতের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। জামাত সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে আমরা বিদায় জানাতে চাই। এ পর্যায়ে জামাত ইসলামীর সঙ্গীত নিয়ে আসছেন নশা শিল্পীবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমাদের এক্সিট গেট একটি, আপনারা দেখেছেন, একটু রয়েছে, সাবধানতা অবলম্বন করে ধৈর্য ধরে বের হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। লক্ষ লক্ষ মানুষের এই ভিড়, একটি গেট দিয়ে নির্গমন অবশ্যই কঠিন এবং দুঃসাধ্য। এই জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা জানে একটু ধৈর্য ধরে স্বাভাবিক নিয়মে বের হন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের পরিবারের কাছে যেতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নরসিংদী সাংস্কৃতিক সংসদ এবং নরসিংদীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উজ্জীবন শিল্পী গোষ্ঠীর যৌথ পরিবেশনা জামাত সঙ্গীতের মাধ্যমে আজকে শেষ হচ্ছে আমাদের এই আজকের আয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে